আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক একুশের রাতে। আপনারা জানেন যে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি সোমবার সে দেশে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং সেখানে খুব সিগনিফিক্যান্ট কিছু মন্তব্য করেছেন, যেগুলো আমাদেরকে অবশ্যই বিবেচনা নেওয়া দরকার। তিনি মন্তব্য করেছেন যে দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এর পাশাপাশি তিনি আরও মন্তব্য করেছেন এবং সীমান্ত উত্তেজনা তো আমরা দেখছি, আমাদের উপহাই কমিশনারকে দিল্লিতে তলব করা হয়েছিল, যেখানে অনিয়ম করছে ভারত সেখানে আমাদের উপহাই কমিশনারকে ডাকা হয়। কেন এগুলো চলছে, কতদিন চলবে, ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং দলের কেন্দ্রীয় পরিষদ সদস্য কর্মপরিষদের সদস্য ডক্টর রেজাউল করিম। আব্দুস সালাম, আপনার কাছ থেকে একটু প্রথম মন্তব্য জানতে চাই। ভারতীয় সেনার প্রধান বেশ কিছু মন্তব্য করেছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। তার মানে কি বর্তমান সরকারের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচককে ধন্যবাদ জানাই, যারা আজকে দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এটা হলো গত 15 বছরে বিগত ফ্যাসিবাদী সরকার হাসিনার সরকার ভারতের সাথে একটা অসম বৈদেশিক যে সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেই কারণে আজকে তারা এই সমস্ত কথা বলার সুযোগ পাচ্ছে। তা না হলে এই অবস্থা আসার কথা না। একটা স্বাধীন দেশ, আন্তর্জাতিক যে সমস্ত নিয়ম নীতি প্রোটোকল যা আছে সেগুলোর বাইরে কেউ কথা বলার কোনো সুযোগ নাই। এটা হলো প্রথমত, যেহেতু তারা সেটা করে গেছেন। আর আরেকটা হলো যে এই সমস্ত সব কিছু বিষয়গুলো চিন্তাভাবনা করেই কিন্তু আমরা বলছি একটা নির্বাচনী রোডম্যাপটা দেওয়ার জন্য। এবং নির্বাচনটা যদি যত হয়ে যাবে, নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে, কারণ আমরা যাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং আজকে ভারতের ওনারা বলছেন, অথচ সেই ভারতেই আজকে শেখ হাসিনা অবস্থান করছেন, যিনি বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার প্রধান, যিনি আজকে সেখানে অবস্থান করছেন। সেখানে এটাই তো তারা আন্তর্জাতিক তারা ঠিক করে নাই যে ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো চায়, জনগণের সাথে সম্পর্ক চায়, আওয়ামী লীগের সাথে না চেয়ে, যেটা বিগত 15 বছর আমরা বারবার বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের মুক্তিযুদ্ধকালীন ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, সেটার জন্য অবশ্যই তাদের কাছে আমরা ঋণী এবং আমরাও চাই যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাক। কিন্তু সেই সুসম্পর্কটা সম অবস্থানে কোনোভাবেই সেটা বড় ভাই ছোট ভাইয়ের আদলে হবে না। তো যেহেতু গত 15 বছর সেটা শেখ হাসিনা সেটা মেনটেন করতে পারেন নাই, বা তিনি মনে করেছেন যে এই দেশের জনগণ তাকে ক্ষমতায় পাঠাবে না, সেই কারণে তিনি ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতায় এসেছেন এবং থাকার চেষ্টা করেছেন। সেই কারণে তাদেরও মনোভাব কিছুটা সেই রকম আছে, যেটা আমরা মনে করব যে আজকে ভারতের সরকার সেই মনোভাবটা যত তাড়াতাড়ি পরিবর্তন করবে ততই দুই দেশের জন্যই মঙ্গল। কারণ প্রতিবেশী আমরাও পাল্টাতে পারবো না, ভারতও প্রতিবেশী পাল্টাতে পারবে না। কে ছোট কে বড় সেই মাপে দেখা উচিত না। যদি আমরা পরস্পরের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করতে চাই, পরস্পর ভারত বাংলাদেশ সম্মান নিয়ে একে অপরের সাথে অবস্থান করতে চাই, তাহলে অবশ্যই সম্পর্কটা হবে সমানে সমান। ডক্টর রেজাউল করিম, এই কথাটি ভারতের সেনাপ্রধান বলেছেন, আপনি কি এটা কি একেবারেই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত মনে করছেন, নাকি রেলিভেন্ট কোনো ইস্যু? একজন সেনাপ্রধান এক দেশের সম্পর্কে কথা বলছে এবং একই সঙ্গে প্রশ্ন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। আমরা গত 5 মাস 5.5 মাস দেখেছি ভারতের নানান ধরনের ষড়যন্ত্র,
দেশকে অস্থিরতা করার পেছনে, অস্থিতিশীল করার পেছনে, এই অস্থিরতা অস্থিতিশীলতা কি তারা অব্যাহত রাখতে চাইছে, এরকম কোনো ইঙ্গিত? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ একুশে টিভির আজকের এই সঞ্চালক এবং আমাদের শ্রদ্ধেয় রাজপথের আমাদের মজলুম নেতা আমাদের শ্রদ্ধেয় আব্দুল সালাম ভাই সহ যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে যে ভারতের সেনাপ্রধান আজকে যেটা বলেছেন, গত 5 আগস্টের এখানে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, আসলে বিগত দিনের যেই সরকার এখানে ছিল, আমার প্রথম কথা হচ্ছে উনি খুব বলেছেন যে বিগত নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক চান। আমার প্রথম প্রশ্ন হলো যে বিগত 15 বছর কি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল? বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না, বরং সেটি ছিল ভারতের একটা প্ল্যানের গভর্নমেন্ট সেখানে ছিল, এবং তারা 41 পর্যন্ত জনগণের উপরে সেই ক্ষমতার ছড়িকে তারা বিনা ভোটে ঘুরাতে চেয়েছিল, কিন্তু জনগণ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেটা তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় হচ্ছে ভারত একটি কাজ করেছে, আমাদের দেশের এই যে হাজার হাজার মানুষের খুন গুম এসব কিছুর কলকাঠি কিন্তু ভারত থেকে নাড়া হয়েছে। আমাদের বিএনপি নেতা গুম হয়েছে, প্রতিবেশী রাষ্ট্রে পাওয়া গেছে। সুখরঞ্জন বালি সাইদি সাহেবের সাক্ষী দিতে এসে পরবর্তীতে ভারতে পাওয়া গেছে। সুতরাং এরকম লট অফ ইনফরমেশন আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে আমরা কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে ভারতকে এই সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে তার মর্যাদাকে আমাদেরকে দিতে হবে। আমরা কিন্তু এখানে ভারত মনে হয় এটা বুঝে ফেলেছে ইতিমধ্যেই, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে কিন্তু ভারতের সম্পর্ক ভালো না। সর্বশেষে আধিপত্যের বিস্তার আমাদের এই শেখ পরিবারের উপরে তারা অধিষ্ঠিত হয়ে এই দেশকে তারা বিভিন্নভাবে তারা পরিচালনা করার চেষ্টা করেছে। কিন্তু এখন যেই সময় এসেছে বাংলাদেশের সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে তার অধিকারকে বুঝে নেওয়ার, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের এখন তিস্তার পানির যে হিস্সা, আমাদের আরও যে অধিকারগুলো রয়েছে, এগুলো আমাদেরকে এখন বুঝে নিতে হবে। আমাদের এখানের গণ অভ্যুত্থানের পরে কিন্তু বিভিন্ন নেগলেক্ট কথা বলা হয়েছে। আমাদের এই সরকারকে ডেকে দেয়া হবে ময়লা দিয়ে, তারপরে বঙ্গোপাধ্যায়, মমতা, তিনিও অনেক কথাবার্তা বলেছেন। কিন্তু আমরা এখনও মনে করি যে আমাদের সমমর্যাদা এবং সহনশীলতার ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত, যেটি সালাম ভাই বলেছেন যে প্রতিবেশী আসলে পরিবর্তন। আমি জানতে চাচ্ছিলাম যে অনির্বাচিত সরকারের সময় কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক হবে না, মানে প্রকারান্তরে তিনি তাই বলতে চেয়েছেন। তার মানে কি আমরা এই কথাগুলো কি বর্তমান সময়ের জন্য অন্তত থ্রেট হিসেবে নেব? আমি সেটা আসছি। দেখেন, বাংলাদেশের সাথে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে সমস্যাটা যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে 2009 থেকে 24 পর্যন্ত তারা এখানে 599 জন ব্যক্তিকে কিন্তু আমাদেরকে, নিরীহ জনতাকে তারা হত্যা করেছে। এখানে কিন্তু ফেলানিকে তারা হত্যা করেছে। এখানে আপনি দেখেছেন আমার দেশ পত্রিকা ইতিমধ্যেই বিরাট তাদের এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছে যে এখানে যে 57 বিডিআর হত্যার কাণ্ডের মাধ্যমে সেনা সদস্যদের হত্যা, এটার কলকাঠি কিন্তু ভারত থেকে কিন্তু নাড়ানো হয়েছে। এবং আমাদের আন্তর্জাতিক যে জায়গাগুলোতে আমাদের অধিকারের জায়গা, সেখানেও কিন্তু আমরা ক্ষুণ্ণ হয়েছে। এবং আপনি দেখেন ভারতের আদানি গ্রুপ বিগত দিনে $40 কোটি শুল্ক ফাঁকি এখানে দিয়েছে। এটা আমাদের এনবিআর আজকে রিপোর্ট করছে। এখানে 2018 থেকে 23 পর্যন্ত 6 বছরে তারা বিনামূল্যে এখানে কোটি কোটি টাকা তারা কিন্তু লোপাট করেছে। সুতরাং আজকের যে সরকার জনগণের উপরে খুন গুম বিভিন্ন ধরনের আগ্রাসী মানসিকতা চালিয়ে এই দেশকে শাসন করার চেষ্টা করেছে বিনা ভোটে, সেটির সাথে কিন্তু ভারত জড়িত ছিল। এই জন্যে আমরা মনে করি যে আজকের সেটির তদন্ত হওয়া উচিত যে ভারত এখান থেকে কী পরিমাণ আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করেছে। আর আমরা এখনও যে ওই পায়ে দিয়ে যে ঝগড়া বাঁধানো, এটা আমরা চাই না। বরং বাংলাদেশ রৌমারিতে আমাদের জনতা প্রমাণ করেছে যে জনগণের সাথে, বিডিআর জওয়ানদের সাথে, এবং আমাদের সেনাবাহিনী এখানে পরীক্ষিত। 5 আগস্ট তাদেরকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা গুলি করে নাই, বরং জনতার পক্ষে তারা দাঁড়িয়েছে। সুতরাং আমরা মনে করি আমাদের সেনাবাহিনী, আমাদের বিডিআর, তারা সকলে মিলে 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমি লাস্ট আপনাকে এই কথাই বলবো যে বিগত দিনে আওয়ামী লীগ কিন্তু বিনা ভোটে সিলেক্টেড গভর্নমেন্ট ছিল, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ ব্যতীত আর সকল জনগণ কিন্তু ঐক্যবদ্ধ। সুতরাং এই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারকে
তারা ক্ষমতায় আসেনি, বরং তাদেরকে এই দেশের জনগণই কিন্তু এই আন্দোলনের পরে তাদেরকে বসিয়েছে। সেই জায়গায় আমরা বলবো যে এটিকে এক ধরনের জনগণের সরকার আপনি বলতে পারেন, কিন্তু উইদিন শর্ট টাইম তাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটা রাজনৈতিক দলের দাবি, সে ব্যবস্থা তারা করবে। আব্দুল সালাম, আবার একটা প্রশ্ন করি, এই কারণেই করছি যে ডক্টর রেজাউল করিম একটু সেখানে টাচ করেছেন, মানে ভূতের মুখে রাম নাম শুনলে তো একটু অস্বাভাবিক লাগে, যেহেতু গত পরপর 3টি নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে, নিঃসন্দেহে এটি আমরা সবাই জানি ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, কথিত নির্বাচন। সেইখানে নির্বাচিত সরকারের প্রত্যাশা তারা করছে। এই যে নির্বাচিত সরকারের প্রত্যাশা করছে, নির্বাচিত সরকার তো সবাই চায়, কিন্তু তারা যখন এটি বলছে, এর মধ্যে কি অন্য কোনো গেম আছে কিনা, অন্য কোনো প্ল্যানিং আছে কিনা, আপনার কি মনে হয়? এক কথা বলতে গেলে তো আছেই, অর্থাৎ ওনার এই কথার মধ্যে দিয়ে এটাও অনেকটা হিংস পাওয়া যায় যে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে ষড়যন্ত্র হবে, এবং সেই ষড়যন্ত্রের সাথে ওনার দেশে বসে আছে তো ফ্যাসিবাদের মূল মাথা, ঠিক আছে, সেখানে বসে ষড়যন্ত্র হচ্ছে এবং হবে, এই কথাটা দিয়ে বোঝা যায় অনেকটা। এই জন্যই আমরাও যেটা চাই যে এই সমস্ত শত কিছু ঝামেলা মুক্ত হওয়ার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব যে মিনিমাম যে সমস্ত মানে সংস্কার করা দরকার নির্বাচনের স্বার্থে, সেগুলো করে তারা একটা জনগণের ম্যান্ডেট নিয়ে যাতে সরকার প্রতিষ্ঠিত হতে পারে। কারণ এই কথা বলার মধ্যে তো সেটা আছেই, কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগের অনেকেই মনে করে বা এখনো বিভিন্নভাবে বলার চেষ্টা করে যে শেখ হাসিনাই নির্বাচিত সরকার, তাই না? তারপর এটাও বলার চেষ্টা করে যে উনি রিজাইন করেন নাই, মানে কত রকম আছে না, অর্থাৎ এটা কনস্পিরেসি। বাংলাদেশে এইবারের মতো এত শান্তিপূর্ণ দুর্গাপূজা অতীতে খুব কমই হয়েছে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলের নেতা কর্মীকে যে কোথাও পাহারা দিতে হবে, কোথাও যাতে কিছু না হয়। কিন্তু আমরা প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়াতে কি দেখলাম, দেখা গেল যে এইখানে নাকি মানে হিন্দু ধর্মাবলম্বীদের রক্তের হোলি খেলা হয়েছে। কোথায় হলো এই ঘটনা? এবং আরও যেটা বললো যে আরও যেটা কিছু আমরা ওদের রাজনৈতিক নেতাদের যে সমস্ত বক্তব্য শুনেছি, যেটা তো একটা চক্রান্ত ষড়যন্ত্রেরই একটা মানে আভাস। তো সেই কারণে সকল ষড়যন্ত্রকে মুছে দিতে, যেহেতু আগের সরকারটাও নির্বাচিত ছিল না, ফ্যাসিবাদ যে দলীয় সরকার, মানে তাদের ডিকটেশনে সেই সরকার ক্ষমতায় ছিল, সেই কারণে সেই সময় ষড়যন্ত্র হইতে পারছে। এবং আমরা কিন্তু বারবার আগের সরকার আমলেও বলার চেষ্টা করেছি যে আপনারা নির্বাচনটা বন্ধ করেন না, নির্বাচনের পথে থাকেন, গণতন্ত্রের পথে থাকেন। গণতন্ত্র না থাকলেই মৌলিক অধিকার যেমনি হরণ হয়, ঠিক তেমনি স্বাধীনতাও হুমকির সম্মুখীন থাকে। এই কারণে বলবো যে এই সরকারকে যত দ্রুত সম্ভব পিপুলস ম্যান্ডেট নিয়ে একটি সরকার যাতে দ্রুততম সময়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেই ব্যবস্থা করা। আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মঙ্গলবারই বলেছিলেন, সকালে মন্তব্য করেছেন যে বিএনপি মানে আগে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন চাই। এটা কি আসলে সম্ভব? না, সম্ভব না কেন? আমার বোধহয় এর আগে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, তারা 3 মাসে নির্বাচন করছে না। প্রশ্ন ওঠেনি, এখন তো সংস্কারের প্রশ্ন। না, কি সংস্কার করুক না কেন? কিন্তু এই যে 4 মাস তো হয়ে গেল অলরেডি, 5 মাসে পড়ে গেল, কি সংস্কার করছেন ওনারা? কথাটা হলো যে আমার টার্গেটটা থাকতে হবে। আজকে হাজারো সমস্যা নিয়ে যদি আমি চিন্তা করি, আজকে লং টার্ম আমি যদি প্ল্যান চিন্তা করি, 5 সালা পরিকল্পনা, আজকে যদি আমি চিন্তা করি 2 বছর 5 বছর পরে কি হবে, ওই চিন্তা তো এই সরকারের না। এখন যদি তারা ওই চিন্তা করে যদি কাজ আগায় আর রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধানের দায়িত্ব যদি ওনারা নিয়ে নেয়, সেটা তো ওনাদের পক্ষে সম্ভব না। বরঞ্চ সবাইকে এই মুহূর্তে বলা উচিত যে এই সরকারের কাছে আল্লাহর রাস্তা আপনারা কোনো দাবি দেওয়া প্লেস করেন না। এই দাবি দেওয়া নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকারের কাছে প্লেস করবেন। এই সরকারের দায়িত্ব হলো যে বিগত ফ্যাসিবাদ তারা মানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট যাতে না আসতে পারে এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট যাতে ক্ষতিগ্রস্ত হয়, সেটার জন্য যে সমস্ত সংশোধনী তারা সংবিধানে আনছে, সেই সমস্ত দ্রুত সেগুলোকে বাতিল করে, এবং যেগুলো আজকে কালো টাকার মালিক, আজকে ব্যাংকগুলো লুট হয়ে গেছে, আজকে দেখতেছি আমরা এখনো লুটেরা যারা, ডাকাত যারা, তাদেরকে
বরঞ্চ বহাল তবিয়তে রাখা হচ্ছে, আর আপনি চোর চাচর নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। আজকে তো ভারতের কাছে জানতে চাওয়া উচিত যে আপনি আমার সাধারণ একটা ফেলানিকে সে সীমান্ত কি করছে, অবৈধভাবে গেছে, এর জন্য তাকে মারছেন, মাইরে আবার তার কাটা ঝুলাই রাখছেন। আজকে এই সরকার তো জানতে চাওয়া উচিত যে ওবায়দুল কাদের কিভাবে সেই দেশে গেল। আজকে বিভিন্ন এমপি যারা আজকে সেই গণহত্যার দায়ী, যারা বিভিন্ন মামলার আসামি, তারা কিভাবে গেল, কিন্তু যে সীমান্ত অবৈধভাবে গেল। তুললেন সেই সীমান্ত ইস্যুতে আমরা দেখছি গত প্রায় সপ্তাহখানেক ধরে তুমুল উত্তেজনা। এবং আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করেছে একেবারে, আমরা যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু প্রণয় ভার্মাকে তলব করেছে, কৈফিয়ত চেয়েছে কেন বাংলাদেশ সীমানার মধ্যে বা আন্তর্জাতিক সীমারেখার আইন লঙ্ঘন করে তারা স্থাপনা করছে, তার একদিন পরে আমাদের উপ হাই কমিশনারকে ডাকলো। এবং এই যে উত্তেজনা, সেটি নিয়ে অনেকের অভিযোগ যে বিএনপি বা অন্য যারা রয়েছে সরকারের বাইরে, জামাত ইসলামের প্রসঙ্গ আছে, তারা খুব উচ্চকিত নয়, এই প্রতিবাদের ভাষাটা খুব তীব্র নয়। এটা আমরা সবসময় বলে আসছি বলেই আওয়ামী লীগ সরকারও বারবার বলছে যে আমরা ভারত বিরোধী একটা মানে দেশের মধ্যে জাগরণ করার সৃষ্টি করি, তাই না? আমরা তো দেখছি আওয়ামী লীগের এই মানে যখনই আমরা ভারতের বিরুদ্ধে নিজেদের স্বার্থ নিয়ে কথা বলছি, আমরা কি বলছি যে আমরা ভারত বিরোধী না, আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের স্বার্থ যখন ব্যাহত হয় তখন আমি বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলবোই। তো কাজে এইগুলো এটা বলে সেই স্বার্থের পক্ষে সীমান্ত ইস্যুতে মানে খুব জোরালো কোনো বক্তব্য আমরা পাওয়া যায় না। জোরালো সবসময় জোরালো। আচ্ছা, একই ধরনের অভিযোগ জামাতে ইসলামের বিরুদ্ধে ডক্টর রেজাউল করিম, যতটা সোচ্চার হওয়ার কথা, যতটা গর্জে ওঠার কথা মানে প্রতিবাদের ভাষাটা, সেরকম আমরা দেখছি না। দেখুন, আসলে একটি রাষ্ট্র যখন আরেকটি রাষ্ট্রের উপরে আগ্রাসন পরিচালনা করে তখন কিন্তু এটার প্রতিবাদ জানানোর দায়িত্ব হলো রাষ্ট্রের। আমরা বিগত দিনে কিন্তু না, আমি বলছি আমরা কিন্তু বিগত দিনে এখানে এই সকল অন্যায় অবিচারের রাজপথে আমরা কিন্তু মুখর ছিলাম, এখনো আছি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বিগত দিনে কিন্তু হত্যা হতো, সরকার বলতো যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর, আমাদের এখানে লুটপাট হবে, আমাদের মানুষকে হত্যা করা হবে, এগুলো তাকানো যাবে না। বরং যাকে হত্যা করে লাশ আটকিয়ে রাখতো তারা বলতো যে এগুলো হচ্ছে তারা বাংলাদেশ অবিচার করেছে, তারপরে এখানে একবারে জিরো পর্যায়ে গুলিকে নিয়ে আসা সম্ভব না, আমাদের মন্ত্রীরা বলতো। সুতরাং এখন তো আসলে বাংলাদেশের, আমি আগে বলেছি যে 18 কোটি মানুষ কিন্তু ঐক্যবদ্ধ ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং বাংলাদেশের এই যে খুন গুম, এই যে আমাদের ভোট মানবাধিকার লঙ্ঘনের যে রাজনীতিটা বিগত দিনে হয়েছে, সেই ফ্যাসিবাদ যখন ভারতে গিয়ে পড়েছে, আর ভারত যেখানে তাদের, আপনি জানেন ভালো করে যে 4th রেমিটেন্স কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, তাদের বাংলাদেশে তারা কিন্তু এখান থেকে সে রেমিটেন্সটা আয় করত, কিন্তু এখন এগুলো তাদের সব বন্ধ হয়ে গেছে। আপনি আজকে সেনাপ্রধানের বক্তব্য নিচে কিন্তু একটা দেখেছেন যে ভারতের ইতিহাসের সবচেয়ে তাদের রূপের বিপর্যয়। কলকাতায় কিন্তু না খেয়ে মানুষ মারা যাচ্ছে, তারা বলছে যে তোমরা এগুলো করো, আমরা কিন্তু সব বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের সাথে এখানে যে শোষণের একটা জায়গাটা তারা তৈরি করেছে, এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের নাড়িতে এখন টান পড়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বলছেন যে বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই যাই বলেন, বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ। কে বলছে? আপনি বাংলাদেশের সীমান্তর দিকে তাকান, সেখানে সীমান্ত গ্রামের মহিলা পুরুষ, সেখানে কি কেউ রাজনৈতিকভাবে গিয়েছে? বাংলাদেশের জনগণ। সুতরাং জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের জনগণ এই আধিপত্যবাদের বিরুদ্ধে বরাবরই ছিল, এখনো আছে, এবং বাংলাদেশের সেনাবাহিনী আমাদের ভারতকে সামনে রেখে যে যার মতো করে পলিটিক্স করে, যেটা আব্দুল সালাম বলছিলেন যে ভারতকে কেন্দ্র করে বিএনপির প্রতি একটা অভিযোগ ছিল যে ভারত জুজুর একটা রাজনীতি বিএনপি করে, আবার আওয়ামী লীগ তো ভারতকে নিয়ে রাজনীতি করেছে বা ভারতের ছত্রছায়ায় রাজনীতি করেছে, জামাত ইসলাম কখনো কখনো উচ্চকিত থাকে, কখনো তাদের কণ্ঠটা নেমে যায়। তো ভারত তো রাজনীতি গেমের একটা বড় অনুষঙ্গ। এই জায়গায় আমি একটা কথাই বলবো যে আমাদের সালাম ভাই সিনিয়র মানুষ আছেন, সেটি হচ্ছে বাংলাদেশের এখনো কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট আমরা ঠিক করতে পারিনি। এই জায়গায় এসে আমাদের কিন্তু ঘাটতি রয়ে গেছে, আমাদের মানে স্ট্রেংথ অফ ইউনিটি যেটাকে আমরা বলি। আমাদের রাষ্ট্রের কতগুলো ইন্টারেস্ট আমাদেরকে জাতীয় রাজনীতিকে ঠিক করতে হবে। এই জায়গায় আপনি দেখেন পাকিস্তান আমাদের থেকে রাজনৈতিকভাবে অনেক পেছনে এলোমেলো অবস্থায় আছে, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে এসে কিন্তু ভারতের জায়গায় এসে তারা এক হয়ে যায়, যেটা বাংলাদেশ এখনো দাঁড় করাতে পারে। আমি মনে করি আজকে শেষ সময় এসে গেছে। বাংলাদেশের ছাত্র জনতার এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যেই আমাদের অধিকারগুলো ভারত কর্তৃক ক্ষুণ্ণ হয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষের বিরাট অংশই কিন্তু এখন ঐক্যবদ্ধ।
এই আধিপত্যবাদের বিরুদ্ধে। সুতরাং এই অবস্থায় আমাদের ডায়ালগের মাধ্যমে সে ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের গোলটা ঠিক করে ফেলা উচিত। আর এর মধ্য দিয়ে আমি মনে করি যে প্রতিবাদ যেটি হচ্ছে বাংলাদেশ রাইট পয়েন্টে করছেন। এবং আপনি আজ পর্যন্ত দেখেছেন আমাদের এখানে 15 বছরে কোনো হাই কমিশনারকে তলব করা হয়েছে? করে নাই। আমাদের বরং ওখানে তাদের উপরে নির্যাতন হয়েছে, সাথে সাথে আমাদের সরকার উদ্যোগ নিচ্ছে। সুতরাং যে সরকার আজকে উদ্যোগ নিচ্ছে, আপনি বলছেন প্রতিবাদ, সেখানে বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই সবাই আছে বলেই তো আজকের ইউনূসের সরকার সাহেব সেটা করতে পারছেন। তার পেছনে সেটি আছে, এটাই আমাদের প্রতিবাদ। আমরা তো এখন রাজপথে নেমে হইহল্লা করবো না। আমরা বিগত দিনে তো হইহল্লা 15 বছর করেছি। এখন সেই সরকার আছে, আমরা তাদের সাথে আছি এবং জনগণের সে ম্যান্ডেট বা সমর্থন যেটা নিয়ে হোক, তারা সেটার কারণে ভূমিকা রাখতে পারতেছে সেই শক্তি নিয়ে। আগামী দিন নির্বাচিত সরকার আসলে এটাকে বেসমেন্ট ধরে আমি মনে করি সেই ভূমিকাটা তৈরি করবে। আব্দুল সালাম, ভারতের সেনা প্রধান আরো কিছু মন্তব্য করেছেন যে কোনো ধরনের শত্রুতা দু দেশের জন্যই ক্ষতিকারক এবং কোনো ধরনের শত্রুতা কারোর জন্য কারো পক্ষেই ভালো না এবং দু দেশের জন্য গুরুত্বপূর্ণ। যেটা আমাদের সেনা প্রধান কদিন আগে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারের সময় বলেছিলেন যে আমাদের স্ট্র্যাটেজিক্যাল পলিসি আছে বা কৌশলগত অংশীদার দুই রাষ্ট্রের, কিংবা অবশ্যই এক রাষ্ট্রকে বাদ দিয়ে চলতে পারে না। ভারতের সেনা প্রধান সেটি উচ্চারণ করেছেন এবং যদি উচ্চারণ করে থাকে এটা কি তারা আন্তরিকতার সঙ্গে উপলব্ধি করছে যে দুই রাষ্ট্রের শত্রুতা কোনোভাবেই কারোর জন্যই ভালো নয়, নাকি বলার জন্য বলা শুধুমাত্র? না, এটা তো তারা, আমরা চাবো যে তারা আসলে যাদের সিরিয়াসলি এটা মনে করা উচিত। কারণ স্বাভাবিকভাবে যদি আজকে তারা যদি আমাদের উপরে মানে আমাদেরকে আনরেস্ট রাখতে চায়, তাহলে তারা কি একটা শান্তিতে থাকবে নাকি? তো পরস্পরের সহযোগিতা অবশ্যই দরকার। এখানে একে অপরকে করে কোনোভাবেই সেটা সম্ভব না। আর একটা হলো সবচেয়ে যে কথাটা বলছে, এই কথাটা হলো মূল কথা, যেটা আমিও বলতে চাই এর আগে, যে দেখেন আসলে আমাদের জাতীয় প্রশ্নে আমাদের যেটা বারবার বিএনপি বলে আসছে যে আমরা জাতীয় ঐক্যটাকে প্রাধান্য দিতে চাই। ইভেন দেন যখন আওয়ামী লীগ ক্ষমতায়, অবৈধভাবে ক্ষমতায়, সেই সময় দেখবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন তার ক্যান্টনমেন্টে বাড়ি থেকে বের করা হলো, অন্যায়ভাবে বের করা হলো, তার কিছুদিন পরে টিপাই মুখ বাদ নিয়ে জাতীয়ভাবে একটা সমস্যার সংকট সৃষ্টি হলো। সেই সময় কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলছে যে এই সরকার কিভাবে আসছে না আসছে সেটা বড় কথা না, তারা ক্ষমতায় আছে। এখন যদি এইটার ব্যাপারে তারা যদি জাতীয় কোনো প্রোগ্রাম দেয়, বিএনপি সেটার সাথে আছে, বুঝছেন? বিএনপিটা সেখানে স্ট্যান্ড করে। আপনি দেখেন যখন করোনা হলো, আমাদের নেতা তারেক রহমান বলল যে এই করোনাটা সারা বিশ্বে এফেক্ট করছে এবং আলটিমেট একসময় বাংলাদেশের অর্থনীতি তো এটা বিশাল একটা এফেক্ট করবে। কাজে আমরা মনে করি এই মুহূর্তে সরকার যেই থাক তাকে উদ্যোগ নেওয়া দরকার যে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করা ভবিষ্যতে কিভাবে হবে, তাই না? এমনকি যখন এই নির্বাচন নিয়ে সমস্যা হলো, তখনও কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলছে যে নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন একটা জাতীয় ঐক্যমত্য দরকার। বিএনপি কিন্তু বারবার চেয়েছে এবং বিএনপি আরও কি দেখেন চেয়েছে, বিএনপি যখন এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা যখন হয়, তাই না, তখন তো জামাত, আওয়ামী লীগ এরাও আন্দোলন করছে। তো বিএনপি সেই সময় নির্বাচনে ক্ষমতায় প্রধানমন্ত্রী হয়ে গেছে। প্রধানমন্ত্রী হওয়ার পরও বেগম খালেদা জিয়া ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট তিনি কিন্তু প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন এবং ছাড়া না, শুধু প্রধানমন্ত্রী তো ছাড়ার আগে উনি নিজে পার্লামেন্টে এই কেয়ারটেকার বিল উপস্থাপন করে, কেয়ারটেকার বিল পাশ করে, তারপর সেই কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে আসছেন। অর্থাৎ বিএনপি তার এই সততা এবং দেশপ্রেমটা কিন্তু বিএনপি বারবার প্রমাণ রেখেছে। কাজে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আজকে জামাত ইসলাম সহ সবাইকে বলবো যে এখনও কিন্তু একটা ন্যাশনাল ক্রাইসিস আমরা পুরোপুরি কাটায় উঠতে পারি নাই, মাথাটা বিতাড়িত করছি, কিন্তু ষড়যন্ত্র চলছে। কাজে এই মুহূর্তেও কিন্তু জাতীয় ঐক্যটা সবচেয়ে বড় দরকার। এই মুহূর্তে জাতীয় ঐক্যর উপর ভিত্তি করেই কিন্তু আজকে প্রতিবেশী ভারতকে আমরা ঠেকাতে পারি, আদারওয়াইজ মানে ওই অন্য কোনো কিছু না। তো এই কারণে সেই ঐক্যটা আমাদের এখানে খুব জরুরি, যেটা আমাদের স্বাধীনতার পরে, আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। স্বাধীনতার পরে ধর মেজর জলিলকে একটা সেক্টর কমান্ডার তাকে যুদ্ধের পরপর
তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো, এবং যে রাষ্ট্রীয় যে পদক সেটা তাকে দেয়া হলো না। কি কারণে দেয়া হলো না, কি কারণে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো, ওইটাই যদি আমি ন্যাশনাল ইস্যু বুঝতে পারতাম, তাহলে কিন্তু আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে আজকে ভারতের প্রধানমন্ত্রী বলতে পারতো না যে 16ই ডিসেম্বর আমার বিজয় দিবস। এই জন্যই যেটা বলছে, আমি ওইটাই বলবো যে জাতির যে মূল যে বিষয়গুলো, এই বিষয়ের উপরে আমাদের প্রাধান্য বিস্তার, আমাদের মানে এটা বিস্তার করতে হবে, এবং সেখানে আমাদের ঐক্যমতে আসতেই হবে। এর ঐক্যমত ছাড়া বিকল্প না। এবং এইটাকে চিন্তা করেই কিন্তু দেখেন আমাদের নেতা তারেক রহমান অ্যাডভান্স বলে দিছে যে সকল প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদ ধ্বংস করে গেছে, কাজে এই রাষ্ট্রটা রিপেয়ার করা, সংস্কার করা এত সহজ হবে না যদি জাতীয় ঐক্যমত না থাকে। কাজে আমরা কি বলছি, যে আন্দোলন করছি আমরা এই সরকারকে তাড়ানোর জন্য একসাথে, আমরা নির্বাচন করব একসাথে, নির্বাচন পরবর্তী পর্যায়ে আমরা সরকারও গঠন করতে চাই একসাথে, কারণ দেশের প্রয়োজনে এখন ঐক্যটা সবচেয়ে বেশি দরকার। কাজে বিএনপি এটা বারবার প্রমাণ দিচ্ছে, বিএনপি এখনো প্রমাণ দিচ্ছে। কাজে বিএনপির এই ব্যাপারে 100% এখানে কোনো উদারতার কোনো অভাব নাই, বা সততার সিনসিয়ারিটির কোনো অভাব নাই। আমরা আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি পরে দর্শক ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী যে মন্তব্যটি করেছেন সোমবার একটি সংবাদ সম্মেলনে, যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। এবং এ বিষয়ে আলোচনা করছি। আমাদের 21 স্টুডিওতে উপস্থিত রয়েছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, রয়েছেন ডক্টর রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর শাখা উত্তরের সাধারণ সম্পাদক। ডক্টর রেজাউল করিম, ভারতের সঙ্গে এখন বাংলাদেশের যে অবস্থান সম্পর্কের ক্ষেত্রে, নির্বাচন কবে হবে না হবে যেগুলো ব্যাখ্যা করলেন আব্দুল সালাম, আপনার কি মনে হয় যে ভারতের ষড়যন্ত্র তো চলতেই থাকবে? এটা আমরা মোটামুটি অনেকেই আমাদের ধারণা, সেই জায়গা থেকে হলেও অন্তত নির্বাচনটি আগে হওয়া দরকার। না, আমি প্রথমেই বলছি যে বাংলাদেশের যে আমাদের যে গণ অভ্যুত্থান যেটি হয়ে গেল ছাত্র জনতার, এর মাধ্যমে আমাদের কতগুলো বিষয় আমাদের সামনে আসছে। একটি হচ্ছে যে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের যে বৈষম্যহীন একটি সমাজ, আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, সেই জায়গাটি আমাদের ব্যাপকভাবে সামনে চলে এসেছে। আপনি দেখেন, আমাদের একটা নির্বাচন অথবা একটা ভোটে কিন্তু গণতন্ত্র না। আপনি গণতন্ত্র হচ্ছে যে মতের প্রকাশ, মতের তার 365 দিনে গণতন্ত্র থাকবে। আচ্ছা, আমরা নতুন নতুন সংজ্ঞা দেখছি নির্বাচন ইস্যুতে। যেমন শেখ হাসিনা বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচন বলতে জনগণ ভোট দিলেই সেটা ইনক্লুসিভ নির্বাচন, কোন দল এলো না এলো এগুলো আমরা দেখি না। এটা আমার একান্ত ব্যক্তি ইন্টারেস্টের জায়গা থেকে প্রশ্ন। আবার এখন আবার বলা হচ্ছে গণতন্ত্রের সব শর্ত বা সব কিছুই ভোটের মাধ্যমে না। আমরা তো জানি গণতন্ত্রের প্রাথমিক শর্ত তো ভোটাধিকার এবং নির্বাচন, অবশ্যই। কিন্তু এখন আবার এই কথাগুলো কেন বেশি করে বলা হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে আমাদের শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যদি আব্রাহাম লিঙ্কন যদি আজকে জীবিত থাকতো, তাহলে গণতন্ত্রের নতুন সংজ্ঞা নিয়ে কিন্তু বড় বিপাকে পড়তে হতো তাকে। যে আমাদের মহি আহমদ কিন্তু একটা গণতন্ত্রের সংখ্যা নিয়ে আসছে, আপনি সংজ্ঞা নিয়ে এসেছিলেন এবং উনি একটা বইও লিখে ফেলেছেন তখন, কিন্তু আপনি খেয়াল থাকার কথা, আমি সেটা দেখলাম। তো এখন কিন্তু শেখ হাসিনা কিন্তু বিগত দিনে আমি ডামি মামা তারা একটা ইলেকশন করেছে এবং বলছে জনগণ আসলো না আসলো এটা দরকার নাই, বিরোধী দল কে আসলো না আসলো দরকার নেই, এতগুলো নিবন্ধিত তার পোষ্যরা এসেছে, দ্যাটস এ নাম, এটা করেছে। আসলে গণতন্ত্র হচ্ছে যে আপনাকে ইনক্লুসিভ হইতে হবে, পার্টিসিপেটরি হইতে হবে, এবং এখানে যে বিগত দিনে নির্বাচন প্রাথমিক শর্ত তো একমাত্র নির্বাচন, অবশ্যই ভোট। আচ্ছা, কিন্তু সেই নির্বাচন ইস্যুতে এখন বলা হচ্ছে অনেক জায়গা থেকে যে নির্বাচনই শুধুমাত্র গণতন্ত্রের পূর্ব শর্ত না, এখন এই ধরনের নতুন আপনি তাহলে এই চিন্তাটাই তো খারাপ যে আপনি ভোট ছাড়া, তাহলে আপনি আস্তে আস্তে বলবেন যে মানে অর্থাৎ এই জন্যই দেখেন আমি আমার কথা শেষ করিনি। আমি বলছি যে ওই যে এই জন্য বুখারী শরীফের হাদিসটা কিন্তু এই জন্য প্রথমে এইটাই নেওয়া হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত।
সালাম ভাই একটু আগে বলেছেন যে আমাদের সরকার কিন্তু সংস্কারের কথা বলছে, তাদেরকে অবশ্যই সংস্কার এত লম্বা করা যাবে না যেটা তাদেরকে তারা একটা ভালো ইলেকশন চান সেটা প্রমাণ দিতে হবে। এখন উনি দুনিয়ার সব 15 বছরের জঞ্জালকে একসাথ করে উনি বলবে যে এগুলো আমি করতে করতে তো হাঁপাই গেলাম, আমি পারতেছি না, এটা করা যাবে না। বরং এখানে কি করতে হবে, বেসিক্যালি এখানে আপনাকে কতগুলো সংস্কারের জায়গায় যেতে হবে। যেমন বিগত দিনে রাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক, সেটাকে আপনাকে একটা রিফর্মেশনে যেতে হবে। আপনাকে যেতে হবে হচ্ছে আপনার এখানে বিচার বিভাগ, যেখানে তারেক রহমান সাহেবের মামলা রায় দেওয়ার পরে বিচারপতি কিন্তু দেশেই থাকতে পারে নাই, এরকম আমাদের 11 জন নেতাকে ফাঁসি দেয়া হয়েছে, যেটিকে আজকে ব্রিটেনের আদালতও বলছে যে এটা কিন্তু অবৈধ ছিল। এবং তাহলে এইভাবে যে বিচারিক কায়দায় মানুষকে এখানে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু ইন দ্য নেম অফ ল এতে সব করেছে কিন্তু আপনি দেখবেন, এবং তারা আইনের নামে করেছে, তারা বাহিনী দিয়ে করেছে, তারা গুম করেছে, কিন্তু এটা জায়েজ করে নিয়েছে। এবং আজকে যারা গ্রেপ্তার হয়ে আছে, আয়নাগরের নায়ক র্যাব, আজকে আমরা বিরোধী দল রাস্তা চিৎকার করে বলছে যে এখানে আয়নাগর আছে, গুম হচ্ছে, কিন্তু এখন র্যাব কি বলছে? র্যাব বলছে আয়নাগর ছিল, আমাদের আয়নাগর আছে, এখন আমাদেরকে বলা হচ্ছে এগুলো রেখে দেওয়ার জন্য। সুতরাং আমরা বলছি ক্ষমতা জনগণ যাকে দেয় সে যাবে, নো ডাউট, কিন্তু পাওয়ারের যদি কিছু ভারসাম্য না হয় এবং কিছু রিফর্ম না হয়, তাহলে আলটিমেটলি এই জায়গায় কিন্তু এই আবার জায়গাটা ইমব্যালেন্স তৈরি হবে। সেই জায়গায় আমরা মনে করি আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান যেটি প্রথমও বলেছেন, আমরা এখনও বলি, সেটি হচ্ছে যে সংস্কার কিছু লাগবে, কিন্তু সেটি রোডম্যাপটা চূড়ান্ত হইতে হবে। এমন না যে আপনি অনেক লম্বা করে নিয়ে আর নির্বাচনের ব্যাপারে আপনি ডিলে করবেন, এটা হতে পারবে না। কারণ আমি এর সাথে একটা শব্দ যোগ করে দিই যে এই সরকার রাষ্ট্র পরিচালনায় কিন্তু খুব ভালো কিছু ওই জায়গা ভাবে আমাদেরকে দেখাতে পারছে না। এই জায়গা থেকে আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমার প্রশ্ন, আমি আপনাদের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সম্পর্কে একটা প্রশ্ন আছে, আমি পরে করব। আব্দুল সালাম, জনগণের উপরে ভ্যাট চাপানো, আমরা একটু অন্য ইস্যুতে যেতে চাচ্ছি। জনগণের উপরে যেভাবে ভ্যাট চাপিয়ে দেওয়া হলো একেবারে নজিরবিহীনভাবে বছরের মাঝামাঝি, অর্থ বছরের মাঝামাঝি সময় এসে, এই বিষয়টাও আপনারা খুব জোরালোভাবে অ্যাড্রেস করতে পারছেন এমন, মানে পারছেন না, এরকম অভিযোগ রয়েছে সরকারের উপর চাপ প্রয়োগ করা। কেন ভ্যাট চাপানো হলো, যেখানে এনবিআর 50,000 কোটি টাকা পাবে সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া হিসেবে, সেখানে 12,500 কোটি টাকায় এভাবে ভ্যাট চাপিয়ে আদায় করা হচ্ছে, অথচ সেগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেই। আপনাদের কোনো বক্তব্য আছে এই বিষয়ে? অবশ্যই সেটা আমরা তো এগুলো জোরালোভাবে বলতেছি। আর জোরালোভাবে যদি মনে করেন এখন যায় রাস্তায় মিছিল করে সরকারের ওই সচিবালয় ঘেরাও করবো, এখন সেই পর্যায়ে এটাতে এই সরকার না। এবং আমরা যেটা মনে করি যে এই সরকার প্রথমত এই সমস্ত দিকে তার দৃষ্টি দেয়াই উচিত না। এই সরকার ট্যাক্স বাড়ানোর জন্য আসে নাই, এই সরকার ভ্যাট বাড়ানোর জন্য আসে নাই। যেটা বারবার বলবো, এই সরকারকে আনাই হয়েছে, আমরাই আনছি। এই সরকারকে আমরা আনছি যে কিছু, অর্থাৎ নির্বাচনটাকে, যেটা বললো যে নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য, সবার অংশগ্রহণমূলক করার জন্য কি কি প্রতিবন্ধকতা আছে সেগুলোকে দূর করা, সংস্কার করে তাকে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝায় দেওয়া। এছাড়া এই জাতীয় ওই ইস্যু এইটা করা ওইটা করা, এটার জন্য এই সরকারকে আনা হয় নাই। আর আরেকটা কথা, এই জন্য তো বাজেটও বাস্তবায়ন করতে হবে না, বললাম তো ডে টু ডে ওয়ার্ক একটা যে বুঝতে হবে, মূল বিষয় যদি আপনি এখন যান তাহলে তো হবে না। এর জন্য তাহলেই ওই যে ভারতের যেটা বলছে, তো ওইটার দিকে তাদের মনে রাখা দরকার। আমরা এই জন্যই বলতেছি যে ষড়যন্ত্রের জাল আরো বিস্তারিত হবে যদি তারা তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চায়। কাজে এখনই বলবো যে এই মুহূর্ত থেকেই আর ওইদিকে না যে ইমিডিয়েটলি, বারবার যে কথাটা আমরা বলি যে রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা বসে ইমিডিয়েটলি, এখন পর্যন্ত আমরা হাজারবার বলার পরও তারা একটা নির্বাচনী রোডম্যাপ তারা দিচ্ছে না। এটা তারা ঘোষণা করুক এবং হোল জাতিকে সেদিকে নিয়ে যাক। এখন এই সমস্যার মধ্যে আর ফেলানো উচিত না। আর কারণ এই সরকারকে হাজার সমস্যা আপনি তার ঘাড়ে চাপাই দিলেন, সে কিভাবে সমাধান করবে? যে সরকারের পক্ষে শুধুমাত্র ঢাকা শহরের যানজট দূর করাটাই তার পক্ষে সম্ভব না, যে সরকার আজকে নিত্য প্রয়োজন, যেটা বলে দ্রব্যের দাম, যেটা আমরা বারবার বলতেছি
যে আজকে ওই যে আপনি যেটা বললেন যে সরকারেরই বহু প্রতিষ্ঠান আছে যেগুলো থেকে টাকাগুলো উদ্ধার হলে, আর কালো টাকা যেগুলো আছে সেগুলো যদি উদ্ধার হয়, ব্যাংক থেকে লুট করে নিয়ে যায়, অর্থাৎ এক ব্যাংকের থেকে টাকা লোন নিয়ে আরেক ব্যাংক বানাইছে, তাই না? আবার ওইখান থেকে টাকা নিয়ে আরেকটা করছে। তো এইগুলো তো একেবারে চোখের সামনে আছে। এদের থেকে কেন টাকা উদ্ধার করতেছে না? এইগুলো করুক তারা, এইগুলো করলে তারা আপনার ট্যাক্স বাড়াইতে হয় না, আর ভ্যাট দিতে হয় না। তাই কাজে সরকার ওইদিকে দৃষ্টি দেওয়া দরকার। জনগণের উপরে চাপ, আরে ভাই জনগণ অতিষ্ঠ হয়েই তো আজকে এই আগের ফ্যাসিবাদকে তাড়াইলো। আরেকটা ওই যে এর আগে যেটা আলোচনা আগেই শেষ করছে, তারপরেও বলি, হ্যাঁ নির্বাচনের জন্যই মানুষ রক্ত দিছে। নির্বাচন, কারণ নির্বাচন মানে কি আমার রাইট, যেটা আগের সরকার কেড়ে নিছিল। যে আগের সরকার বলছে যে না, ওইখান থেকে ডিসাইড করে দিবে কে সরকার দেশ চালাবে, আর পাবলিকের হলো যে না আমার দেশ, আমি যুদ্ধ করে অর্জন করছি, কে সরকারে পরিচালনা করবে আমি ঠিক করব। ওই রাইটটাই তো কেড়ে নিছিল বললেই তো, যদি ওই রাইটটা থাকতো তাহলে তো আজকে শেখ হাসিনা পালাইতে হইতো না। তাই কাজে নির্বাচনের জন্যই রক্ত দিছে, এটাই হলো এক কথা যদি বলতে হয় তাহলে সেটাই। কাজে এই সরকারকে বলবো এখন সব আরও যাতে ষড়যন্ত্র না বাড়তে পারে, আর ওই যে চুরি করা টাকা, ওই টাকা যাতে দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়, এবং যে সমস্ত লোকজন ওই আগের সরকারের যাকে হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে তাদের উপরে কাদের উপরে ভর করে এই সরকার যদি মনে করে যে ভালো কিছু করে ফেলবে, পারবে না, সেটা সম্ভব না। তো সেই জন্য সরকার যেহেতু অত কিছু পারবে না, এই জন্য দরকার এখন আল্লাহর রাস্তায় রোড ম্যাপটা দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন। জি, রেজাউল করিম, জামাত ইসলামের পক্ষ থেকেও আমরা ভ্যাটের বিষয়ে আমি অন্তত পাইনি কোনো ধরনের জোরালো বক্তব্য, সরকারের উপরে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে বা জনগণের পক্ষে কাজ করতে, কোনো ধরনের প্রশ্ন অ্যারাইজ করতে আমি শুনিনি। আমার হয়তো ব্যর্থতা হতে পারে আমার। না, আমরা এটা প্রতিবাদ জানিয়েছি, আপনি দেখেছেন। এবং আমি আগে বলেছি যে আমরা কিন্তু বিগত দিনে রাজপথে নেমে প্রতিবাদ যেটা করতাম সেটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা যা করত। কিন্তু এখন তো আমরা তো এই সরকারকে তো আমরা ফ্যাসিবাদী বলবো না, কারণ তারা তো এখানে জোর করে ক্ষমতায় আসে নাই, বরং একটা অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। হ্যাঁ, এই জায়গায় আপনি কয়েকটা জিনিস আমি বলবো। নাম্বার ওয়ান হচ্ছে যে এই সরকারের ব্যর্থতার জায়গাটাকে, দ্রব্যমূল্যের আপনি যেটাকে সক আউট করেছেন, আসলে আমি শহীদ পরিবারগুলোতে যখন দিয়েছি, আমাদের আমির জামাত 3টা কাজ আমাদেরকে দিয়েছেন এই অভ্যুত্থানের পরে। এক নম্বর হলো শহীদ আহত পঙ্গুদের পাশে দাঁড়ানো, আমরা 2 লক্ষ টাকা করে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, থানাগুলো পাহারা আমরা সবাই মিলে একসাথে দিয়েছি। আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, দলমত, মাদ্রাসা, হিন্দু সবাই মিলে আমরা দিয়েছি। সুতরাং এই কাজগুলো করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে অধিকাংশ শহীদেরা কিন্তু একটা অংশ রাজনৈতিক দলের বিভিন্ন, আরেকটা হচ্ছে সাধারণ ছাত্র, আর শ্রমিকদের সংখ্যাটাই কিন্তু বেশি। আমি ওই পয়েন্টে আসতে চাই। সুতরাং এরা কিন্তু কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য কিন্তু করে নাই, বরং একটা বৈষম্য, একটা যে অবস্থা খারাপ সেই জায়গা থেকে মুক্তির জন্য তারা এসছে। সেই জায়গায় আমরা দেখছি যে এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার ছিল দ্রব্যমূল্যটাকে একটা সহনীয় পর্যায়ে রাখা। এখন কেন পারেনি? আমার পর্যালোচনায় আমি যেটা দেখলাম যে না পারার কারণ হচ্ছে যে সরকার কিন্তু ফ্যাসিবাদের যারা দোসর ছিল তাদেরকে জায়গায় জায়গায় বসিয়ে রেখেছে। কি করেছে? সে সক্কার গুটির মতো এই জায়গাকে এই জায়গায় দিয়েছে। লোক তো আগেরটাই, এই মন্ত্রণালয় সচিবকে পরিবর্তন করে ওখানে দিয়েছে, ওকে এখানে দিয়েছে, ওখানে থেকে এই কাজটা সে করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উপদেষ্টাদের মধ্যে ইনএফিসিয়েন্সি আছে, তারা কিন্তু দক্ষতার সাথে সরকার পরিচালনা অনেকে করতে পারছেন না। তারা কিন্তু এখানে আসলে রাষ্ট্র পরিচালনা করে হচ্ছে পলিটিক্যাল পার্টিজ এবং লিডাররা। সুতরাং সেই জায়গায় তারা একাডেমিশিয়ান দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় না। সেই জায়গায় 2 ধরনের যে লিডারশিপ আমরা এখানে পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে যারা মন্ত্রী থাকেন, যারা নির্বাচিত অথবা যে কোনোভাবে আসেন, এখন উপদেষ্টারা আছেন। আর আরেকটি হচ্ছে স্থায়ী লিডারশিপটা কিন্তু হচ্ছে যারা আমলা, যারা ব্রুকেট, তারাই কিন্তু আসলে রাষ্ট্রের কলকাঠি সব নাড়া। এই জায়গায় এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ফ্যাসিবাদের দোসরদেরকে তারা সরাইতে পারে নাই, এবং বরং উপদেষ্টা সহ বিভিন্ন জায়গায় লেজে গোবর অবস্থা হয়েছে। শেষ পর্যায়ে যেহেতু আমরা এমন এক জায়গায় এসে আপনি থেমেছেন বা আলোচনাটা টেনে এনেছেন, ফ্যাসিবাদের দোসররা বসে আছে, ফ্যাসিবাদের দোসরদের সরাতে পারেনি। আমি একটা ঘটনা তুলে নিয়ে আসি, আপনাদের জবাবটি কি দেবে, এটা অনেক বেশি সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ, আমরা বলি আওয়ামী সরকারের অলিগার গ্রুপের অন্যতম, এবং যার চেয়ারম্যান আওয়ামী লীগের পতনের 2 দিন আগেও স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন আহমেদ আকবর সোবহান,
তিনি বলেছিলেন যে যতদিন আওয়ামী লীগ থাকবে, যতদিন শেখ হাসিনা থাকবেন, ততদিন আওয়ামী লীগকে সমর্থন করে যাওয়া হবে, শেখ হাসিনার মৃত্যুর পরেও তাকে সমর্থন করা হবে। তারা তো ফ্যাসিবাদের দোষর নাকি? তো সেই ফ্যাসিবাদের দোষরদের যখন বিক্ষুব্ধ জনতা তাদের ভবন ভাঙচুর করলো, তাদের মিডিয়া হাউস ক্ষতিগ্রস্ত করলো, আক্রমণের শিকার হলো, সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিভাবে যান সেই ভবন পরিদর্শন করতে? দেখুন, আমরা এই জায়গায় একটা কথা বলবো, সেটি হচ্ছে যে আপনি বিগত দিনে তারা যা করতো আপনি একই পদ্ধতি অবলম্বন করে সেটা করবেন, এটা কিন্তু তাহলে হবে না, তাহলে এনআরকি কিন্তু না, আপনি ফ্যাসিবাদের দোষরদের প্রশাসন বিভিন্ন জায়গায় বসিয়ে রাখার জন্য অভিযোগে আঙুল তুললেন, এই জন্য সরকার ভালোভাবে কাজ করতে পারছে না। সেখানে জামাতে আমির কিভাবে সেই বসুন্ধরা গ্রুপের, আমরা অনেকে মনে করি যে যাদের টাকায় ডোনেশনে গুলি কিনে গুলি করা হয়েছে, ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে, সেই তাদের ভবনে তাদের মানে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করতে যান জামাত। এখানে ফ্যাসিবাদকে উস্কানি দেওয়া হচ্ছে না? না, আমি এই ক্ষেত্রে একটাই বলবো যে আপনাদের এই যে হাউসে আমরা এখন বসে আমি সাল্লাম ভাই কথা বলছি, এই আপনাদের চেয়ারম্যানকেও তো এখানে দেয়া হয়নি। তো সুতরাং বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন কায়দা কানুন করে কিন্তু কাজ করেছে। এখন আমরা মনে করি এবং আকবর সাহেবের বক্তব্য তো একবারে ওপেন, তিনি শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বলছেন বিএনপি জামাতের বিচারটা যদি হতো তাহলে আজকে এই পরিস্থিতি হতো। সুতরাং সেই জায়গায় আমরা মনে করি এটা দেখবার দায়িত্ব রাষ্ট্রের, অবশ্যই রাষ্ট্রকে এগুলোর ব্যাপারে কার্যকর করা উচিত এবং এই ব্যাপারে তারা এইখানে যে বলে না, এই সরকারের উপদেষ্টাদের বলতে শুনছি, যেটা আগে হাসিনা বলছে, তার মন্ত্রীরা বলছে সিন্ডিকেট ভাঙা যাবে না, এই সরকার উপদেষ্টাও তো বলছে সিন্ডিকেট ভাঙা যাবে না। তার মানে কি তারা কি করতেছে? এই জন্য তো বললাম যে আসলে বলি না যে ওই যে মুক্তিযুদ্ধ করছি, সেসব বলতাম মুক্তিযুদ্ধের চেতনা কি, এত বছর পরে একই ছাত্ররা আবার ওই একই চেতনার কথা বলতেছে। অর্থাৎ যখন আপনি এদের সাথে ভাগ বাটোয়ারা শেয়ার করবেন তখন তো আর সেটা থাকে না। এর জন্যই এই সরকার, আমি বলবো যে এই সরকারের তো আর ভবিষ্যতে ইউনূস সাহেব তো প্রধানমন্ত্রী হবে না, অন্য উপদেষ্টা তো মন্ত্রী হবে না, তো তাদের তো আরো হার্ড হওয়া উচিত। তারা তো একেবারে স্বচ্ছ থাকা উচিত। আর যদি চিন্তা করে তাহলে ওপেন বলে দেখছেন আমরা একই কায়দায় আছি। এই সমস্ত বিষয়, কারণ যে বললাম যে আজকে জনগণের উপরে আপনি ট্যাক্স বসাই দিতেছেন, হাউ কাম? এটা তো কোনোভাবেই হইতে পারে না। আপনি তারা যারা পুকুর চুরি করে ফেললো, হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করলো, তারা স্টিল বসে আছে, আর তাদের সাথে আপনি ব্যালেন্স করতেছেন, তাহলে এটা তো হবে না। আর আপনি জনগণের উপরে চাপাইতেছেন, যে জনগণ আইন আপনার বসাইলো ওই করে দূর করে। তো এর জন্যই এই সরকারকে বলবো যে আজকে এই কাজগুলো করেন, আর যদি না পারেন এইটাও বাদ দেন, তাহলে নির্বাচন দেন তাড়াতাড়ি। আর কি করবো? অনেক ধন্যবাদ আব্দুল সালাম আপনাকে, ধন্যবাদ ডক্টর রেজাউল করিম আপনাকেও। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।